ওকে, দেখো এখন আমাদের আরেকটা নতুন থিওরি পড়তে হবে। এটা তোমরা কি ইফিউশন রিলেটেড থিওরি পড়ছো? গ্রাহামস ডিফিউশন ল, ডিফিউশন অ্যান্ড ডিফিউশন, এই জিনিস দুটা বুঝো? একই জিনিস। ইফিউশন হচ্ছে যে একটা টাইনি হোলের ভিতর দিয়ে যদি ডিফিউশন হয় সেটাই হচ্ছে ইফিউশন। মানে ইফিউশন হচ্ছে একটা প্রেশারাইজড প্রসেস, আর ডিফিউশন হচ্ছে একটা তোমার স্পন্টেনাস প্রসেস। আর গ্রাহামস ল কি পড়ছিলা? যে ডিফিউশন রেট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু মলিকুলার ম্যাস স্কোয়ার রুট। এটা ইজি একটা ফর্মুলা আছে। আচ্ছা, তোমরা একটু আরেকবার কানেক্ট হও, মিটিংয়ের টাইম শেষ। ওকে, সো ডিফিউশন অ্যান্ড ডিফিউশন এটা রিলেটেড গ্রাহামের ল আছে। ডিফিউশন আই হোপ বুঝো যে একটা গ্যাস যদি তার হাই ডেন্সিটি রিজিয়ন থেকে, ধর এখানে এটা অনেক হাইলি ডেন্সড এ রিজিয়ন, আর বি রিজিয়নে এটা খুব লো ডেন্সিটি। সো একটা গ্যাস তার হাই ডেন্সিটি রিজিয়ন থেকে লো ডেন্সিটি রিজিয়নে স্পন্টেনাসলি ফ্লো হয়ে যায়, এটাই হচ্ছে ডিফিউশন। আর ইফিউশন হচ্ছে ধর একটা বেলুন আছে, সেই বেলুনটায় আমরা যদি একটা ছিদ্র করি, তখন এখানে কি সব গ্যাস এখান থেকে প্রেশারাইজড হয়ে বের হয়ে আসবে, কারণ বেলুনের ভিতরে ডেন্সিটিটা হাই, প্রেশারটা হাই, আর তোমার বেলুনের বাইরে ডেন্সিটিটা কম। সো এই এক্সট্রা প্রেশারের জন্য এই হাই ডেন্সিটি থেকে লো ডেন্সিটিতে আবার এই গ্যাসগুলো বের হয়ে আসলো। এটা এমনিতেও হইতো, বাট ওই প্রেশারের জন্য পুরো প্রসেসটা কি অনেক অ্যাক্সেলারেটেড হয়েছে, অনেক দ্রুত হয়েছে। সো এইটাকেই বলে ইফিউশন। ইফিউশন হচ্ছে একটা প্রেশারাইজড প্রসেস। ক্লিয়ার? আচ্ছা, এখন ডিফিউশন আর ইফিউশন রিলেটেড দুইটা জিনিস একই, জাস্ট দুইটার নাম আলাদা আর কি। ডিফিউশন আর ইফিউশন রিলেটেড একটা ল আছে, সেটা হচ্ছে গ্রাহামস ল। খুবই ইজি একটা ফর্মুলা। সেটা হচ্ছে যে কোনো একটা গ্যাসের এই যে ডিফিউশন হওয়ার যে রেট, একটা গ্যাস তার হাই ডেন্সিটি রিজিয়ন থেকে এই যে ফ্লো হয়ে লো ডেন্সিটি রিজিয়নে যায়, সো ওর রেটটা, এখন রেট মানে কি? রেটটাকে আমরা স্মল আর দিয়ে এক্সপ্রেস করব। রেট মানে হচ্ছে প্রতি সেকেন্ডে কত ভলিউম করে ডিফিউজড হচ্ছে। ধরো প্রতি 1 সেকেন্ডে, ইন ইচ সেকেন্ড এখানে 1 মিটার কিউব গ্যাস ট্রান্সফার হচ্ছে এভাবে। সো এটাই হচ্ছে ওর রেট। মানে রেটটার ইউনিট হচ্ছে মিটার কিউব পার সেকেন্ড আর কি, এই টাইপের, বা সেন্টিমিটার কিউব পার সেকেন্ড, মানে একটা ভলিউমের ইউনিট ডিভাইডেড বাই টাইমের ইউনিট। সো গ্রাহাম বলছে এই যে ডিফিউশনের যে রেটটা, এই ডিফিউশনটা, এটা আমরা নিজেরাও বুঝতে পারি যে যেই গ্যাসগুলো অনেক ভারী, যাদের ম্যাস বেশি, তারা আস্তে ধীরে যাবে, রাইট? তাদের ছড়ানোর টেন্ডেন্সিটা কম। সো সে বলছে এই রেটটা এই ম্যাসের স্কোয়ার রুটের ইনভার্সলি প্রপোর্শনাল। ম্যাস না, এটা হচ্ছে মলিকুলার ম্যাস আর কি। সো একটা গ্যাসের এই মলিকুলার ম্যাসের ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে এই ডিফিউশন রেট। আর আরেকটা ফ্যাক্ট একটু জানতে হবে যে মলিকুলার ম্যাস হচ্ছে 2 ইন্টু তোমার ডেন্সিটি। এটা নর্মাল ডেন্সিটি না, এটাকে মোস্ট প্রবাবলি একটু ওয়েট করো, আচ্ছা এখানে আমরা এইভাবে দেখবো না। ধরো এই গ্যাসটার ডেন্সিটি যেটা ডি, একটু খেয়াল করে দেখো ডি এর ফর্মুলা কি ছিল? PM/RT, তাই না? সো ডি ইজ প্রপোর্শনাল টু কি? এম। সো এই গ্যাসটার বলা যায় যে ডিফিউশন রেট হচ্ছে অ্যাকচুয়ালি তার ডেন্সিটিরও স্কোয়ার রুটের ইনভার্সলি প্রপোর্শনাল। মানে আমরা এইটাও লিখতে পারবো চাইলে, তুমি মলিকুলার ম্যাস দিয়েও লিখতে পারো, আর কোশ্চেনে যদি ডি দিয়ে থাকে তাহলে তুমি ডি দিয়ে লিখবা। ওকে, সো এটাকে আমরা একবারে কি করে লিখতে পারি? যদি ধরো আমরা দুইটা গ্যাসের মধ্যে কম্পেয়ার করি, তাহলে বলবো আমরা ফার্স্ট গ্যাসের ডিফিউশন রেট ডিভাইডেড বাই সেকেন্ড গ্যাসের ডিফিউশন রেট ইজ ইকুয়াল টু রুট ওভার সেকেন্ড গ্যাসের মলিকুলার ম্যাস ডিভাইডেড বাই ফার্স্ট গ্যাসের মলিকুলার ম্যাস, অর সেকেন্ড গ্যাসের ডেন্সিটি ডিভাইডেড বাই ফার্স্ট গ্যাসের ডেন্সিটি।
আর এই যে রেট মানে কি, ফার্স্ট গ্যাস প্রতি 1 সেকেন্ডে কত ভলিউম ছড়াই গেছে, আর এটা হচ্ছে সেকেন্ড গ্যাস প্রতি 1 সেকেন্ডে কত ভলিউম ছড়াইছে। সো আমাদের এইটাই হচ্ছে গ্রাহামস ল। ক্লিয়ার? সো ডিফিউশন বা ইফিউশন রিলেটেড ম্যাথে আমাদের এই গ্রাহামের লটা খুব অ্যাপ্লাই করতে হয়। তো এখন এইখান থেকে আমরা সলভড এক্সাম্পল 1. আচ্ছা, তার আগে আরেকটা ম্যাথ একটু করাই। সলভড এক্সাম্পল 1.42 বের করো। সলভড এক্সাম্পল 1.42 তে কি বলছে দেখো, সরি তোমাদের বইয়ে 1.43। দেখো এই কোশ্চেনটা বলছে যে at 27 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার সিলিন্ডার অফ 10 লিটার ভলিউম contains 0.4 gram helium gas and 1.4 gram nitrogen gas and আরো একটা গ্যাস আছে and 1.6 gram oxygen gas. আমাদেরকে জিজ্ঞেস করছে হোয়াট ইজ দ্য টোটাল প্রেশার অফ দিস গ্যাস মিক্সচার। দুইটা কোশ্চেন করছে, টোটাল প্রেশার and what is the partial pressure of helium gas. ক্লিয়ার? সো আমরা এখানে টোটাল প্রেশারটা বের করব। টোটাল প্রেশার বের করা খুব ইজি, P is equal to nRT/V। এখানে আমার টোটাল মোল নাম্বার কত দেখো, টোটাল মোল নাম্বার হচ্ছে হিলিয়ামের মোল নাম্বার হচ্ছে 0.4 ডিভাইডেড বাই হিলিয়ামের মলিকুলার ম্যাস অ্যাটমিক ম্যাস 4 প্লাস 1.4 নাইট্রোজেন গ্যাসের মলিকুলার ম্যাস হচ্ছে 28 প্লাস 1.6 গ্রাম অক্সিজেন। এখানে অক্সিজেনের মলিকুলার ম্যাস হচ্ছে 32, সো এটা দিয়ে ডিভাইড। সো টোটাল মোল নাম্বার অফ গ্যাস হচ্ছে এত, ইন্টু আর হচ্ছে 0.0821, টেম্পারেচার হচ্ছে 300 কেলভিন, এই যে এটা, ডিভাইডেড বাই ভলিউম হচ্ছে 10 লিটার। সো এটা ক্যালকুলেট করলেই তুমি টোটাল প্রেশার অফ দ্য গ্যাস পাওয়া। ওকে, আর তুমি আরেকটা কি করতে পারতা, ইন্ডিভিজুয়ালি সবার প্রেশার ক্যালকুলেট করে দেন অ্যাড করতে। সো এটা হচ্ছে আমাদের টোটাল প্রেশার, এত অ্যাটমসফেরিক প্রেশার। আচ্ছা, এরপর পার্শিয়াল প্রেশার অফ হিলিয়াম। পার্শিয়াল প্রেশার অফ হিলিয়াম এটা কীভাবে বের করব? সো এখন তোমার কাছে দুইটা অপশন আছে, একটা হচ্ছে এই যে টোটাল প্রেশারটাকে হিলিয়ামের মোল ফ্র্যাকশন দিয়ে ডিভাইড করো, মাল্টিপ্লাই করো, যেখানে পার্শিয়াল প্রেশার অফ হিলিয়াম ইজ ইকুয়াল টু টোটাল প্রেশার ইন্টু হিলিয়ামের মোল নাম্বার দ্যাট ইজ 0.4/4 ডিভাইডেড বাই টোটাল মোল নাম্বার দ্যাট ইজ 0.4/4 প্লাস 1.4/28 প্লাস 1.6/32। এইভাবে বের করা যায়। আর ওই যে বলছিলাম যে পার্শিয়াল প্রেশার হচ্ছে এই পুরো ভলিউমে এই গ্যাসটা একা যদি থাকতো তাহলে তার প্রেশার কত। সো এই পুরো জায়গায় ভলিউম 10 লিটার, টেম্পারেচার এত, অ্যামাউন্ট এত, তাহলে ওর প্রেশার কত হইতো? নর্মালি P ইজ ইকুয়াল টু কি, nRT/V। এন কত, 0.4 ডিভাইডেড বাই 4, আর কত 0.0821 ইন্টু টেম্পারেচার কত 300 ডিভাইডেড বাই ভলিউম কত 10। এইভাবেও করতে পারো, বুঝতে পারছো? মানে পার্শিয়াল প্রেশার মেইন ডেফিনিশনই হচ্ছে যে একটা গ্যাস মিক্সচারে কোনো একটা পার্টিকুলার গ্যাসের তোমার পার্শিয়াল প্রেশার মানে হচ্ছে ওই পুরো জায়গায় ও একা যদি থাকতো তাহলে ওর প্রেশার যত হইতো সেটা। ক্লিয়ার? সো তুমি দুইভাবেই পার্শিয়াল প্রেশারটা বের করতে পারো, এইভাবে বের করতে পারো যদি আগে টোটাল প্রেশার বের করে ফেলো, তাহলে এটা বেশ ইজি অপশন, আর আদারওয়াইজ তুমি ম্যানুয়ালি এইভাবে করতে পারো। দেন আমরা সলভড এক্সাম্পল সলভড এক্সাম্পল 1.43 দেখব। তোমাদের বইয়ে 1.44 দেখো তো একটা ডায়াগ্রাম দেওয়া আছে কিনা, দুইটা সিলিন্ডারের ছবি দেওয়া, এ গ্যাস অ্যান্ড বি গ্যাস লেখা। তোমাদের বইয়ের 1.44
এরকম দুইটা ডায়াগ্রাম আছে কিনা দেখো। সো আমাদেরকে বলছে এরকম দুইটা গ্যাস সিলিন্ডারকে আমরা যদি অ্যাড করি, এটার সাথে এই একটা, এখানে একটা সুইচ আছে, বাল্ব আছে, আর এই জায়গাতে আর একটা আমাদেরকে জিজ্ঞেস করছে, ফার্স্ট কোশ্চেনে জিজ্ঞেস করছে এই গ্যাসে কয়টা মলিকিউল আছে। খুবই ইজি, পিভি ইজ ইকুয়াল টু এক্স বাই এন এ, এক্সটা মলিকিউল যদি থাকে তাহলে এক্স বাই এন এ হচ্ছে মোল নাম্বার টু আরটি, সো এক্স ইজ ইকুয়াল টু পিভি এন এ ডিভাইডেড বাই আরটি। পি হচ্ছে 300 ইন্টু 10 টু দি পাওয়ার 300 ডিভাইডেড বাই 760 অ্যাটমসফেরিক প্রেশার, ভলিউম হচ্ছে 800 ইন্টু 10 টু দি পাওয়ার -3 লিটার, এনএ হচ্ছে 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23, আর হচ্ছে 0.0821, টেম্পারেচার হচ্ছে 300। সো এটা ক্যালকুলেট করলেই তুমি মলিকুল কয়টা আছে সেটা বের করতে পারবা। আর সেকেন্ড কোশ্চেনটাই কি বলছে দেখো, সেকেন্ড কোশ্চেনে বলছে যদি আমি এই বাল্বটাকে খুলে দেই, ওকে, তাহলে টোটাল প্রেশার কত হবে, আর মানে টোটাল প্রেশারটা এই টেম্পারেচারেই কত হবে। এখানে দুইটা টেম্পারেচার তো 27 করে, সো এই টেম্পারেচারে টোটাল প্রেশার কত হবে, অ্যান্ড দেন বলছে টোটাল প্রেশারটা 40 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে কত হবে। সো আগে টোটাল প্রেশার অ্যাট দিস টেম্পারেচার বের করি। সো টোটাল প্রেশার হচ্ছে এই দুটাকে যদি মিক্স করাও, ওকে, টোটাল প্রেশার হচ্ছে কি এনআরটি বাই ভি। আমাদের ফার্স্ট গ্যাসের মোল নাম্বার কত, এটা ফার্স্ট গ্যাসের মোল নাম্বার বের করার জন্য আবার এই ডাটাগুলো লাগবে। টোটাল প্রেশার কিন্তু এমন না যে এই দুইটার অ্যাড, এটা না, কারণ এটা তো ওদের মিক্সচারের আগের প্রেশার, সো ওইটা এখন চেঞ্জ হয়ে যাবে। তো সো আমরা এখানে টোটাল প্রেশার বের করবো এভাবে, দেখো ফার্স্ট গ্যাসটার মোল নাম্বার কত, মোল নাম্বারের ফর্মুলা হচ্ছে পিভি বাই আরটি, তাই তো। সো পি হচ্ছে 300 বাই 760, ভি হচ্ছে 800 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ডিভাইডেড বাই আর হচ্ছে 0.0821, টি হচ্ছে 300, এটা হচ্ছে N1, আর N2 হচ্ছে 250 ডিভাইডেড বাই 760 ইন্টু 500 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ডিভাইডেড বাই 0.0821 ইন্টু 300। সো আমরা দুইটা মোল নাম্বার পেয়ে গেলাম। সো মিক্সচারের টোটাল মোল নাম্বার কি, দুইটার সামেশন। সো N1 প্লাস N2 করবা এই জায়গায়, মানে এই দুইটা ভ্যালু এই জায়গায় বসাবা, দেন আর এর ভ্যালু বসাবা, দেন টেম্পারেচার বসাও, দেন টোটাল ভলিউম বসাও। দুইটার এখন টোটাল ভলিউম কত হবে, 800 প্লাস 500, দ্যাট ইজ 1300 মিলিলিটার অর 1.3 লিটার। সো এইটা ক্যালকুলেট করলে আমার টোটাল প্রেশারটা চলে আসবে। এখন প্রেশারটা 40 ডিগ্রিতে কীভাবে বের করবো, দেখো 40 ডিগ্রিতে নিলেও আমার ভলিউম তো সেম। সো ভলিউম সেম থাকলে পি ইজ প্রপোর্শনাল টু কি, টি, লুসাক্স ল। সো P1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 বাই T2। সো প্রথমে প্রেশার এই যে এইটা ডিভাইডেড বাই T1 হচ্ছে প্রথমে টেম্পারেচার 300, 40 ডিগ্রিতে টেম্পারেচার হচ্ছে 313, আর P2 কত সেটা বের করবো, দেন এখান থেকে P2 বের করো, ডান। ওকে, সো এবার আমরা ওই গ্রাহামস ল রিলেটেড মেইন ম্যাথগুলোতে যাই, মানে ডিফিউশনের যে ম্যাথ হয় সেইগুলো আগে দেখি, ওইগুলো বেশি ইম্পর্টেন্ট। তোমরা সলভড এক্সাম্পল 1.52 বের করো, তোমাদের বইয়ের 1.52। দেখো তো ওই কোশ্চেনটায় এটা বলছে কিনা যে 100 মিলিলিটার গ্যাস এ অফ ভলিউম 100 মিলিলিটার টেক্স 293 সেকেন্ড, ঠিক আছে। ওকে, সো তাহলে এইটা করি, সলভড এক্সাম্পল তোমাদের বইয়ে 1.52। এই কোশ্চেনটা বলছে যে একটা টাইনি হোলের ভিতর দিয়ে এখানে এই যে গ্যাস এ তার ডিফিউজড হইতে টোটাল টাইম লাগছে 293 সেকেন্ডস, আর তার ভলিউম কত 100 মিলিলিটার।
সো আমাদেরকে জিজ্ঞেস করছে আমরা যদি সেম ভলিউম মানে এই 100 মিলিলিটার আরেকটা গ্যাস, এটা হচ্ছে V1T1, আরেকটা গ্যাস 100 মিলিলিটার, সেটাও সেম ভলিউমে আরেকটা গ্যাসকে যদি এই জায়গা থেকে ডিফিউজ করে, দেখা যায় তার টাইম লাগে 230 সেকেন্ডস। জিজ্ঞেস করছে হোয়াট ইজ দ্য, এই গ্যাসটার নাম হচ্ছে এ, প্রথমটা হচ্ছে এ আর পরেরটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। সো বলছে হোয়াট ইজ দ্য মলিকুলার ম্যাস অফ এ, হোয়াট ইজ দ্য মলিকুলার ম্যাস অফ এ। সো আমরা ওই যে গ্রাহামস ল জানি, R1/R2 ইজ ইকুয়াল টু √M2/M1, অ্যান্ড দেন R1 হচ্ছে V1/T1, R2 হচ্ছে V2/T2, √M2/M1। V1 এর ভ্যালু V1 V2 তো একই কাটা, সেখান থেকে T2/T1 ইজ ইকুয়াল টু √M2/M1। আমাদের টার্গেট হচ্ছে M1 বের করা, T2 হচ্ছে 230, T1 হচ্ছে 293, √M2, কার্বন ডাইঅক্সাইডের M কত 44, তাহলে M1 কত, সলভ করো, M1 এর ভ্যালু আসবে 71.41। M1 এর কিন্তু কোনো ইউনিট নাই, সো এটা কেয়ারফুল। আচ্ছা, এরপর 1.54 বের করো। তোমরা এখানে তোমাদের বইয়ে 1.55 অ্যাকচুয়ালি, একটু ওয়েট করো। সো সলভড এক্সাম্পল 1.55 বের করো। সো এখানে দেখো বলছে যে এখানে একটা সিলিন্ডার আছে যেটার ভিতরে গ্যাস আছে এ গ্যাস, 0.5 গ্রাম আছে, 760 মিলিমিটার প্রেসারে আছে, 300 মিলিলিটার তার ভলিউম। এটার সাথে আমি যদি আরেকটাকে কানেক্ট করে দেই, মানে দিব ভাব। সো এখানে এটা হচ্ছে বি গ্যাস, টেম্পারেচার হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড দুইটাতেই। এটা হচ্ছে বি গ্যাস, তার প্রেশার হচ্ছে 770 মিলিমিটার মার্কারিক প্রেশার, আর ভলিউম হচ্ছে 400 মিলিলিটার। আমাদেরকে জিজ্ঞেস করছে যে একই টেম্পারেচার অ্যান্ড প্রেশারে কার ডিফিউশন রেটটা বেশি হবে। সো উই নো ডিফিউশন রেটস আর ইনভার্সলি প্রপোর্শনাল টু স্কোয়ার রুট অফ মলিকুলার ম্যাস। বাট এখানে মলিকুলার ম্যাস দেওয়া নাই, এটা বেরও করা যাবে না। সো এখানে আমাদেরকে ডেনসিটি দিয়ে করতে হবে, অ্যান্ড ডেনসিটির ফর্মুলা আমরা জানি, D ইজ ইকুয়াল টু PM/RT, সেইগুলো এখানে আছে। সো √PB MB ডিভাইডেড বাই RTB ডিভাইডেড বাই PA MA ডিভাইডেড বাই RTA। দেখো বলছে একই টেম্পারেচার অ্যান্ড প্রেশারে দুইটাকে কম্পেয়ার করবা। সো দুইজনের প্রেশার সেম, যদিও এখানে প্রেশার আলাদা, বাট আমাদেরকে কিন্তু এখানে কম্প্যারিজনটা করতে বলছে দুইজনের একই টেম্পারেচার অ্যান্ড প্রেশারে। ক্লিয়ার? সো আমরা কিন্তু এখানে দুইটার দুইটার প্রেশারটা সেম ধরবো, যদিও এখানে গিভেন প্রেশার সেম ডিফারেন্ট, বাট বলছে কম্প্যারিজনটা একই প্রেশারে করতে। সো এখানে এটা কাটা যাবে, আর টেম্পারেচার বলছে দুইটার সেম, আর কাটা। আচ্ছা, এটা তো আবারও MB/MA আসলো, দাঁড়াও। ও আচ্ছা, এখানে একটা ইনফরমেশন ছিল আমি তো দেখি নাই, তাহলে M বের করা যাবে, আমাদের অ্যাকচুয়ালি এত কিছুর দরকার নেই, তো ডিরেক্টলি MB আর MA। আচ্ছা, সো আচ্ছা দেখো, সো RA/RB হচ্ছে √MB/MA। সো এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো থেকে আমি গ্যাসটার মলিকুলার ম্যাস বের করবো। সো PA হচ্ছে 760, মানে হচ্ছে 760/760 অ্যাটমসফেরিক প্রেশার, ভলিউম হচ্ছে 300 × 10⁻³ লিটার, আর মোল নাম্বার হচ্ছে অ্যাকচুয়ালি ওয়েট ডিভাইডেড বাই মলিকুলার ম্যাস অফ এ গ্যাস, আর টেম্পারেচার এখানে কত 300। ক্লিয়ার? সো এখান থেকে তুমি MA বের করবা, এই জায়গা থেকে সলভ করে MA বের করো, আসবে 41। সিমিলারলি বি গ্যাসের জন্য সেম জিনিসটা দেখো, যে
পি হচ্ছে 770/760, দেন ভলিউম হচ্ছে 400 × 10⁻³ n হচ্ছে 0.6 / MB, 0.08 মানে r, এখানে r ইন্টু টি হচ্ছে 300। সো এখান থেকে MB বের করো, MBর ভ্যালু আসে 36.42। ওই দুইটা ভ্যালু এখানে বসাও, তাহলে তুমি রেট কাটটা বেশি পেয়ে যাবে। যদি এটা 1-এর থেকে বড় হয় এই সাইডটা, তাহলে আর এ বড়, আর আদারওয়াইজ আর এ ছোট। আচ্ছা, এবার আমরা একটা ডিফারেন্ট টাইপের ম্যাথ করব। এটা হচ্ছে, দেখো এর পরের পেজে যাও, পরের পেজে দেখো যে একটা বক্সের ভিতরে কিছু প্র্যাকটিস প্রবলেম দেওয়া আছে। দেখো তো 1.88-এর এ নাম্বার ম্যাথটা দেখো, মানে এগুলো সলভড এক্সাম্পল না, এগুলো হচ্ছে নিজেদের করার জন্য। 1.88-এর এ নাম্বারে দেখো তো যে এরকম আছে কিনা যে HCl আর অ্যামোনিয়া গ্যাস রিলেটেড কিছু লেখা আছে কিনা। ওকে, সো এখানে বলছে যে একটা গ্লাস টিউব যদি তোমার কাছে থাকে, একটা গ্লাস টিউব আছে, সো এই গ্লাস টিউবের লেফট সাইড থেকে আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাস ছেড়ে দিলাম। এই গ্লাস টিউবটা হচ্ছে 25 সেন্টিমিটার লং, আর আমি ডান সাইড থেকে অ্যামোনিয়া গ্যাস ছেড়ে দিলাম। এখন বলছে লেফট সাইড থেকে কত দূরে তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইডের স্মোক তৈরি হবে, অ্যামোনিয়াম ক্লোরাইডের ধোঁয়া তৈরি হবে। এখানে যেটা হয়, আসলে দুইটা গ্যাসই ডিফিউজড হইতে হইতে এই জায়গায় আসে, বাট দুইজনের ডিফিউশন রেটটা ডিফারেন্ট, আমরা এটা বুঝি। একজনের মলিকুলার ম্যাস 36.5, আরেকজন হচ্ছে 17। সো হাইড্রোক্লোরিক অ্যাসিড কি ডেফিনেটলি অনেক স্লোলি আগাবে, আর ততক্ষণে অ্যামোনিয়া কি অনেক দূরে চলে আসবে। সো এই দুইটার মধ্যে যখন রিয়াকশনটা হবে, তখন ওরা কি প্রডিউস করবে, অ্যামোনিয়াম ক্লোরাইড, যেটা হচ্ছে হোয়াইট কালারের একটা স্মোক। সো এটাই জিজ্ঞেস করছে লেফট সাইড থেকে কত দূরে এটা ক্রিয়েট হবে। সো আমি অ্যাজিউম করলাম এক্স ডিস্টেন্সে ক্রিয়েট হবে, তাহলে এই সাইড থেকে ডিস্টেন্স হচ্ছে 25 - x। এখন আমাদের বের করতে হবে এটা কত। সো আমরা জানি দুইটা গ্যাস HCl আর অ্যামোনিয়া, তাদের এই যে ডিফিউশন রেটের রেশিওটা হচ্ছে √, molecular mass of NH3 divided by molecular mass of HCl. So √17 divided by 36.5. Hydrogen হচ্ছে 1, chlorine হচ্ছে 35.5, that's why 36.5. আর এই যে ডিফিউশন রেট, দেখো এটা একটা গ্লাস টিউব, সব জায়গায় ক্রস সেকশনের এরিয়াটা কি সেম। আর গ্লাস টিউবের ভলিউম কীভাবে বের করে, এই যে এরিয়া ইন্টু হাইট বা লেংথ। সো যেহেতু দুইটা ক্রস সেকশন সেম, তাহলে আসলে ভলিউমটা বলা যায়, ধরো এটা হচ্ছে এ, এটা এ, তাহলে এখানে ভলিউম হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্রসড ভলিউম হচ্ছে A × x ডিভাইডেড বাই টাইম। দুইজন তো সেম টাইমে আসছে, যেহেতু মিট করছে, দুইজনকে আমি যদি এক টাইমে ছেড়ে দিয়ে থাকি, ওরা তো একই অ্যামাউন্ট টাইম ক্রস করছে, তাই না? তুমি দুইজনকেই দুই সাইড থেকে ছেড়ে দিলা, দেন দুইজন একসাথে এখানে মিট করলো, সো টাইমটা কি দুইজনের জন্য একই। সিমিলারলি NH3-র জন্য আমার ক্রস সেকশন হচ্ছে A, এই লেন্থটা হচ্ছে 25 - x, টাইম হচ্ছে সেই সেম টাইম t, AT কেটে দাও, সো এখান থেকে তুমি পাবা x/25 - x = √17/36.5। সলভ করো, x এর ভ্যালু আসবে 10.14 সেন্টিমিটার। সো এই হচ্ছে গ্রাহামের ডিফিউশন লয়ের অ্যাপ্লিকেশন। ক্লিয়ার? সো মেইনলি এই ফর্মুলাটা মনে রাখলেই হয়। এরপরে আমরা গ্যাসের কাইনেটিক্সে চলে যাব। কিনেম্যাটিক্স অফ গ্যাস। এই জিনিসটা অ্যাকচুয়ালি আমরা অনেক জায়গায় পড়বো, এখন এইখানে পড়তেছি। এটা আমরা ফিজিক্সের আইডিয়াল গ্যাস চ্যাপ্টারেও পড়বো, এটা আমরা ফিজিক্সের থার্মোডাইনামিক্স চ্যাপ্টারেও পড়বো। ক্লিয়ার? সো কিনেম্যাটিক্স অফ গ্যাস, এখানে কিনেম্যাটিক্স অফ গ্যাসের
কিছু ফর্মুলা আছে যে একটা গ্যাসের আরএমএস ভেলোসিটির ফর্মুলাটা, এটা আমরা মুখস্থ রাখবো, যে একটা গ্যাসের আরএমএস ভেলোসিটি সেটাকে সিআরএমএস দিয়ে ইন্ডিকেট করা হয়। অ্যান্ড এটা কি, আমি এটা আইডিয়াল গ্যাসে এক্সপ্লেন করব, মানে ফিজিক্সে একটা চ্যাপ্টার এক্সপ্লেন করবো, বাট এখানে আমাদের শুধু ফর্মুলা মুখস্থ করতে হবে। সো সিআরএমএস ইজ ইকুয়াল টু হচ্ছে √3RT/m। একটা গ্যাসের সিআরএমএস ভেলোসিটি হচ্ছে 3 × R ইন্টু যে টেম্পারেচার ডিভাইডেড বাই ওই গ্যাসের মলিকুলার ম্যাস, এটা হচ্ছে সিআরএমএস। তারপর একটা গ্যাসের কাইনেটিক এনার্জি, টোটাল কাইনেটিক এনার্জি অফ আ গ্যাস বা টোটাল এনার্জি অফ আ গ্যাস, গ্যাসের অ্যাকচুয়ালি কোনো পটেনশিয়াল এনার্জি থাকে না, এটা শুধু কাইনেটিক এনার্জি থাকে, সেটার ফর্মুলা হচ্ছে 3/2 টাইমস nRT। এটা হচ্ছে গ্যাসের টোটাল এনার্জি। দেন আমরা যদি এটা বের করি যে এনার্জি অফ ওয়ান সিঙ্গেল মলিকিউল, এনার্জি অফ ওয়ান সিঙ্গেল গ্যাস মলিকিউল, আর এটাকে অ্যাভারেজ এনার্জিও বলে, এগুলো সবই আমরা ফিজিক্সে আবারও দেখব। এটা হচ্ছে অ্যাভারেজ এনার্জি, সেটা হচ্ছে 3/2 KT। এটা হচ্ছে সেই বোলসম্যান কনস্ট্যান্ট। এটা বোঝা যায় কেন এরকম হয়েছে। টোটাল এনার্জি হচ্ছে 3/2 nRT, আর n মোলে তোমার কয়টা মলিকিউল থাকে? আমরা জানি 1 মোলে থাকে n এটা মলিকিউল, তাহলে n মোলে থাকে n এটা, তো n কাটো, R/n হচ্ছে 3/2, R/n হচ্ছে K। সো বোলসম্যান কনস্ট্যান্ট দিয়ে একটা মলিকিউলের এনার্জি বের করা যায়। ওকে, আর এই সিআরএমএস ফর্মুলাটাকেও এভাবে চেঞ্জ করে লেখা যায় 3KT/m। এখানে ক্যাপিটাল M হচ্ছে মলিকুলার ম্যাস, মানে একটা মোলের ম্যাস, এক মোলের টোটাল ম্যাস, আর ক্যাপিটাল R হচ্ছে 8.314 সামথিং। এখানে তুমি যদি এসআইতে বসাও, ধরো সবাইকে এসআইতে বসাবা, এসআইতে বসানোটাই এখানে উচিত, কারণ সিআরএমএসটা আমরা ইউজুয়ালি মিটার পার সেকেন্ডে চাই। তোমার কিন্তু এখানে মলিকুলার ম্যাসটা কেজিতে বসাইতে হবে। ধরো কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 44 গ্রাম, তুমি এটাকে লিখবা 44 × 10⁻³ ক্লিয়ার। আর এই ফর্মুলাটা যদি ইউজ করো, এটাও সেম, বাট এখানে তুমি বোলসম্যান কনস্ট্যান্ট ইউজ করবা, আর এই স্মল m মানে হচ্ছে ম্যাস অফ ওয়ান সিঙ্গেল মলিকিউল। মানে বোলসম্যান কনস্ট্যান্ট ইউজ করলেই আমরা ওয়ান সিঙ্গেল মলিকিউল নিয়ে চিন্তা করব। আর এখানে ক্যাপিটাল M হচ্ছে ম্যাস অফ ওয়ান ম্যাস অফ মানে টোটাল ম্যাস অফ ওয়ান মোল, ঠিক আছে। আর দুইটাই এখানে কেজিতে বসাইতে হবে। ওকে, অ্যান্ড সিআরএমএস এর ফর্মুলা এটা, যে সিআরএমএস ইজ ইকুয়াল টু 3/2 nRT। আর এরপর এটা হচ্ছে আরএমএস ভেলোসিটি, রুট মিন স্কোয়ার ভেলোসিটি বলে। দেন অ্যাভারেজ ভেলোসিটি সি বার, অ্যাভারেজ ভেলোসিটি সি বার, এইটার ফর্মুলা হচ্ছে, অ্যাভারেজ ভেলোসিটির যে ফর্মুলা সেটা হচ্ছে 8RT/πm। একই রকম ফর্মুলা, এটা হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি অফ আ গ্যাস। এখানেও তুমি আর কে 8.314 বসাবা, আমি এখানে লিখে দিই 8.314 বসাবা, আর এম এটাকে মাস্ট কেজিতে বসাবা। এম তো অ্যাকচুয়ালি গ্রামে থাকে, যদিও এম এর ইউনিট নেই। 8RT/πM। আর আরেক টাইপের ভেলোসিটি আছে, সেটাকে বলা হয় মোস্ট প্রবাবল ভেলোসিটি। একটা গ্যাসের মোস্ট প্রবাবল ভেলোসিটি ফর্মুলা হচ্ছে 2RT/m। আর এখানে একটা সিকোয়েন্স আছে যে মোস্ট প্রবাবল ভেলোসিটি, দাঁড়াও, সো এখানে একটা সিকোয়েন্স আছে এরকম যে মোস্ট প্রবাবল, আচ্ছা এটা বার হবে না, মোস্ট প্রবাবল ভেলোসিটি থেকে অ্যাভারেজ ভেলোসিটি বেশি, আর তার থেকেও বড় হচ্ছে সিআরএমএস। মানে একটা গ্যাসের 3 টাইপের ভেলোসিটি বের করা যায়। আরএমএসটা হচ্ছে সবচেয়ে বড়, তারপর অ্যাভারেজ, দেন হচ্ছে তার থেকে ছোট হচ্ছে মোস্ট প্রবাবল। ক্লিয়ার? আর এখানে আরেকটা ফর্মুলা লাগবে, যে একটা গ্যাসের মিন ফ্রি পাথ কত, মিন ফ্রি পাথ। মিন ফ্রি পাথ হচ্ছে ল্যামডা ইজ ইকুয়াল টু
1/√2 n পাই ডি স্কোয়ার। এগুলো সবই আইডিয়াল গ্যাসে পড়বা। এটা এখানে অ্যাকচুয়ালি ফর্মুলাটাই লিখে দেবো, এটার কোনো ম্যাথও নাই বইতে, কেমিস্ট্রি বইতে, সো এটা দরকার নেই এখন। বাট এটা আমরা ফিজিক্সে এটা রিলেটেড ম্যাথ দেখব। তো এরপরে আচ্ছা, এরপর আরেকটা ফর্মুলা আছে এই গ্যাস কিনেমেটিক্সের জন্য। এটা হচ্ছে যে প্রেশার P = 1/3 mN/CRMS স্কোয়ার। প্রেশার = 1/3 mN/CRMS স্কোয়ার। এখানে কোনটা কি মিন করে সেটা খুবই ইম্পর্টেন্ট। P হচ্ছে প্রেশার, m হচ্ছে mass of one single molecule, mass of one single molecule, n হচ্ছে নাম্বার অফ মলিকিউলস। এটা কিন্তু মোল নাম্বার না, এটা মাথায় রেখো, এটা কিন্তু মোল নাম্বার না, ঠিক আছে, এক্সেপশনাল কেস। এটা হচ্ছে নাম্বার অফ মলিকিউলস ইন 1 মিটার কিউব ভলিউম, নাম্বার অফ মলিকিউলস ইন 1 মিটার কিউব ভলিউম। আর CRMS হচ্ছে কি আমার গ্যাসের RMS ভেলোসিটি, রুট মিন স্কোয়ার ভেলোসিটি। ওকে, মেইনলি তোমার এই ফর্মুলাগুলো ভালোভাবে মুখস্থ রাখতে হবে এখানে। আচ্ছা, একটু ওয়েট দাঁড়াও। ওকে, আর অনেকেই এই ফর্মুলাটাকে এইভাবে চেঞ্জ করে রাখে যে স্মল এন মানে কি। ধরো আমার যদি টোটাল নাম্বার অফ মলিকিউল ক্যাপিটাল N হয় আর ভলিউম টোটাল V হয়, তাহলে স্মল এন মানে কি ক্যাপিটাল N/V। সো আমি কি এই ফর্মুলাটাকে তখন এভাবে লিখতে পারি না যে PV = 1/3 m ক্যাপিটাল N CRMS স্কোয়ার। সো অনেকে এইভাবেও লেখে, যেখানে ক্যাপিটাল N হচ্ছে টোটাল নাম্বার অফ molecules। Okay, এটা হচ্ছে টোটাল নাম্বার অফ molecules। সো এটা রিলেটেড ম্যাথ দেখি এখন। সলভড এক্সাম্পল 1.58 বের করো। এইটার ম্যাথ খুবই ইজি, এগুলার ফর্মুলা মুখস্থ থাকলেই হয়েছে। সলভড এক্সাম্পল তোমাদের বইয়ে 1.58 বের করো। দেখো তো এই কোশ্চেনটা এটা বলছে কি না যে the density of a gas is 1.25 gram per liter in STP, এরকম কিছু আছে কিনা? তোমাদের বইয়ের 1.58, the density of a gas is 1.25 gram per liter, find CRMS at এত ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার অ্যান্ড 700 মিলিমিটার প্রেশার। এটা কি ম্যাচ করছে? এটা নাই এখানে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখো। সো এখানে আমাদেরকে বলছে যে ডেন্সিটি অফ আ গ্যাস অ্যাট STP ইজ 1.25 গ্রাম পার লিটার। ফাইন। আমাদেরকে বলছে CRMS বের করো at 27 ডিগ্রি সেন্টিগ্রেড আর 700 মিলিমিটার প্রেশার। সো দেখো CRMS এর ফর্মুলা মনে করো ডিরেক্ট 3RT/m। আমাদের কি দরকার তাহলে? আর তো জানি, টিও জানি, এম দরকার, টেম্পারেচার এই যে আছে এম দরকার, সেটা ডি থেকে পাওয়া যাবে। উই নো ডি ইজ ইকুয়াল টু PM/RT। বাট এই ডিটা কোথায়? STP-তে। সো ডি এর ফর্মুলাতেও সব STP রিলেটেড জিনিস বলবে, যে ডি হচ্ছে 1.25, এটা গ্রাম পার লিটার। তুমি চাইলে এরকম ইউনিট দিয়ে দিয়ে লিখো। পি হচ্ছে STP-তে প্রেশার কত? 1 অ্যাটমসফেরিক প্রেশার। STP-তে মলিকুলার ম্যাস বের করব। আর হচ্ছে 0.0821, টেম্পারেচার হচ্ছে 273 কেলভিন। আচ্ছা, এটা দরকার নেই, এম গ্রামে আসবে, বুঝতেই পারতেছো।
সো এখানে এম কত আসে? $28 সো 28 হচ্ছে, এটা গ্রামে আছে আর কি, এম হচ্ছে 28। সো এখানে বসানোর সময় কি বলছিলাম, যে তুমি যদি এসআইতে বসাও, সবাইকে এসআইতে বসাবা, আর এইটাকেও তুমি তখন কেজিতে লিখবা, এরকম। ক্লিয়ার? সো আমাদের অ্যান্সারটা আসবে 5.169 ইন্টু 10⁻² মিটার পার সেকেন্ড। এসে আরএমএস বের করা একদমই ইজি এদিক দিয়ে। আর এরপরে সেম ম্যাথগুলো আবার ফিজিক্সেও দেখবা, সলভড এক্সাম্পল। এরপর তোমাদের বইয়ের 1.61 বের করো, তোমাদের বইয়ের 1.61। দেখো ওই যে ক্লোরিনের সিআরএমএস আর কার্বন ডাইঅক্সাইডের সিআরএমএস নিয়ে কিছু বলছে কিনা, ক্লোরিন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড, দেখো তো ম্যাচ করছে কিনা। আচ্ছা এটা 6.2, আচ্ছা আরও চেঞ্জ হয়েছে তাহলে। ওকে, সো এখানে বলছে যে অ্যাট হোয়াট টেম্পারেচার, এটা হচ্ছে 1.62, অ্যাট হোয়াট টেম্পারেচার দ্য RMS velocity of carbon dioxide will be equal to the RMS velocity of chlorine at 20 degree centigrade temperature. And the CRMS of carbon dioxide will be equal to CRMS of chlorine. এখন দুইটার জন্য ফর্মুলা লিখে ফেলো, 3RT temperature for carbon dioxide divided by molecular mass of carbon dioxide, 3R temperature for chlorine divided by molecular mass of chlorine. আমাদের এই টেম্পারেচার ফর কার্বন ডাইঅক্সাইডটাই বের করে, স্কোয়ার রুট আর 3R বোথ সাইড থেকে কেটে দাও। সো এখান থেকে কি থাকে, TCO2 কার্বন ডাইঅক্সাইডের মলিকুলার ম্যাস 44, এটা কেজিতে লিখতে বলছি, বাট এখানে দুই সাইডে যেহেতু সেম জিনিস আছে আমি চাইলে ইগনোর করতে পারি। আর TCl2 টেম্পারেচার, ক্লোরিন গ্যাসের ওই টেম্পারেচারটা কত দাও, 293, আর ক্লোরিন গ্যাসের মলিকুলার ম্যাস হচ্ছে 71। সো তুমি TCO2 বের করো, TCO2 আসবে 181.57। ক্লিয়ার? আচ্ছা এরপরে তোমরা তোমাদের বইয়ে সলভড এক্সাম্পল 1.64 দেখো, দেখো তো এরকম কিছু আছে কিনা যে হ্যাঁ 27 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে 16 গ্রাম অক্সিজেনের কাইনেটিক এনার্জি পাইছো। ওকে, সো এখানে বলছে যে 16 গ্রাম অক্সিজেনের কাইনেটিক এনার্জি কত অ্যাট 27 ডিগ্রি সেন্টিগ্রেড। সো এই যে ফর্মুলা EK is equal to 3/2 nRT। ওকে, সো 3/2 n কত, 16 গ্রাম অক্সিজেন মানে হচ্ছে 16/32.314, টেম্পারেচার হচ্ছে 300, সো এত জুল। ক্লিয়ার? আচ্ছা এখানে যদি কোশ্চেনটা এভাবে বলতো যে হোয়াট ইজ দ্য কাইনেটিক এনার্জি অফ ওয়ান অক্সিজেন মলিকিউল, একটার এনার্জি কত, মানে ওইটা হচ্ছে ই অ্যাভারেজ, সেটা হচ্ছে 3/2 KT আর 3/2, তখন কিন্তু এইটা ম্যাটারই করে না, এটা কয়টা আছে দরকার নেই, 3/2 KT, দ্যাট ইজ 3/2 R/NA ইন্টু T। সো 3/2 R হচ্ছে 8.314, NA হচ্ছে 6.02 ইন্টু 10⁻23, টেম্পারেচার হচ্ছে 300। সো এটা হচ্ছে কাইনেটিক এনার্জি অফ ওয়ান সিঙ্গেল অক্সিজেন মলিকিউল। ক্লিয়ার? সো আই হোপ এগুলাতে আর প্রবলেম হবে না কোনো ধরনের। আচ্ছা আমাদের এই চ্যাপ্টার এখনও বেশ কিছু জিনিস বাকি আছে, অ্যাকচুয়ালি পুরোটা শেষ করা যাবে না আজকে, বাট আমি আরও একটা জিনিস দেখাবো একটু তোমরা। আচ্ছা দাঁড়াও,
তোমরা একটু আরেকবার কানেক্ট হতো। আচ্ছা দেখো, সো এখানে এই চ্যাপ্টারটা গ্যাস রিলেটেড জিনিসপত্র অলমোস্ট শেষ। জাস্ট লাস্ট একটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর। অ্যাকচুয়ালি আমরা এই যে আইডিয়াল গ্যাসের লগুলো পড়লাম, বাস্তবে এরকম আইডিয়াল গ্যাস অ্যাকচুয়ালি হয় না, বা এই লগুলো পুরোপুরি কারেক্টলি অ্যাপ্লাই করা যায় না। সো দেখা যায় যে আমরা তো ধরে নিই যে পিভি ইজ ইকুয়াল টু কী হবে, এনআরটি হবে, বাস্তবে দেখা যায় এটা সমান হয় না। সো বাস্তবে এই পিভি আর এনআরটির যে রেশিও, সেই রেশিওটাকে বলা হয় কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর, জেড। এটাই হচ্ছে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর। ক্লিয়ার? যদি কোনো গ্যাসের জন্য জেডের ভ্যালু অলমোস্ট 1 হয়, সেটাকে আমরা আইডিয়াল গ্যাস ধরে নিই। এটা অলমোস্ট 1 হয় যদি গ্যাসটাকে খুব লো প্রেশার অ্যান্ড হাই টেম্পারেচারে রাখা হয়। ওকে, অলমোস্ট 1-এর সমান সমান হয়, বাট বাস্তবে ওইটা কখনোই পসিবল না। আর এই জেডের ভ্যালুটা, তখন এটাকে অলমোস্ট আইডিয়াল গ্যাস বলা যায়। বাট জেডের ভ্যালুটা যদি গ্রেটার দ্যান 1 হয়, তাহলে এই টাইপের গ্যাসকে বলা হয় লেস কম্প্রেসিবল, মানে এই টাইপের গ্যাসকে কম্প্রেস করা যায় না তেমন। আর যদি জেডের ভ্যালুটা লেস দ্যান 1 হয়, তাহলে বলা হয় ওরা হাইলি কম্প্রেসিবল, হাইলি কম্প্রেসিবল। ওকে, আর এই গ্যাসগুলোকে বলা হয় রিয়াল গ্যাস। আমরা তো আইডিয়াল গ্যাস নিয়ে পড়ছি, রিয়াল গ্যাসের জন্য জেড একটা কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর থাকে, পিভি বাই এনআরটির রেশিওকেই তোমার কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর বলে। অ্যান্ড এই কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরের পাশাপাশি এই পিভি ইজ ইকুয়াল টু এনআরটি ফর্মুলাটা অ্যাকচুয়ালি তখন আর কারেক্ট থাকে না। সায়েন্টিস্ট ভ্যান ডার ওয়ালস এটাকে একটু কারেকশন করছে যে রিয়াল গ্যাসের জন্য এই ফর্মুলাটা দেখতে কেমন, বাট এটা রিলেটেড আমাদের ম্যাথ একদমই আসে না, সো এর জন্য আমি ওটা দেখাবো না। বাট এটার ফর্মুলা মানে সে কারেকশন করে বলছে যে এটা তখন দেখতে পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার টাইমস ভি মাইনাস এন বি ইজ ইকুয়াল টু এনআরটি হয়। এরকম একটা ফর্মুলা হয় যেখানে এ অ্যান্ড বি হচ্ছে কিছু কনস্ট্যান্টস, এগুলোকে ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্ট বলে। পরীক্ষায় এইখান থেকে কি আসে তাহলে? অনেক সময় এই ইকুয়েশনটা দেয় এমসিকিউতে যে কোনটা রিয়াল গ্যাসের ইকুয়েশন, আর অনেক সময় এই কনস্ট্যান্টগুলোর ইউনিট বের করতে বলে যে এই ইকুয়েশনে এর ইউনিট কি। দেখো, এইটা একটা প্রেশার, প্রেশারের সাথে তুমি অবশ্যই প্রেশার টাইপেরই কিছু একটা অ্যাড করতে পারবা। তার মানে এই যে এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার পুরোটাই কি একটা প্রেশার। আচ্ছা, এন এর ইউনিট হচ্ছে মোল, মোল স্কোয়ার। ভলিউমের ইউনিট হচ্ছে মিটার কিউব। তাহলে এর ইউনিট কত হইলে এটা একটা, আচ্ছা ভলিউম আমরা লিটারে নিলাম, এর ইউনিট কত হইলে এটা একটা প্রেশারের ইউনিট হবে, দ্যাট ইজ এটিএম হবে। সো এটা বানানোর জন্য তুমি কি করবা, এখানে এর ইউনিটটা তাহলে এইভাবে নিবা যে মোল ইনভার্স টু লিটার ইন্টু এটিএম। এইটা নিলে কিন্তু ওভারঅল ইউনিটটা এই যে এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ওইটা এটিএম ইউনিটে আসে, তাই না? দেখো, মোল ইনভার্স টু এই মোল স্কোয়ারের সাথে কাটা, লিটার এই নিচে লিটারের সাথে কাটা, তাহলে আমার এটিএম থেকে যায়। সো এর ইউনিট হচ্ছে লিটার মোল ইনভার্স টু এটিএম, এভাবে বের করে নিবা। আবার বি এর ইউনিট কি? দেখো, ভি থেকে এন বি মাইনাস করতেছো, সো এইটাকে ডেফিনেটলি একটা লিটার ইউনিট হইতে হবে। এন এর ইউনিট মোল, তাহলে বি এর ইউনিট কি হবে? লিটার পার মোল। সো বি এর ইউনিট হচ্ছে লিটার পার মোল। ক্লিয়ার? সো এই টাইপের কোশ্চেন আসে। আর অনেক সময় এরকম কোশ্চেন দেয় যে জেড এর ভ্যালু বের করো, তোমাকে পি দেওয়া হবে, ভি দেওয়া হবে, এন দেওয়া হবে, আর দেওয়া হবে, টি দেওয়া হবে। জেড এর ভ্যালু কত? পিভি বাই এনআরটি। সো তুমি পিভি বাই এনআরটি করে জেড এর ভ্যালুটা বের করবা। ক্লিয়ার? ওকে। অ্যান্ড একটা গ্যাস কতটুকু মানে বলা হয় যে একটা গ্যাস, রিয়াল গ্যাস হচ্ছে আইডিয়াল গ্যাসের থেকে ডেভিয়েট করে। মানে আইডিয়াল গ্যাস যদি ধরো এরকম কোনো ইকুয়েশন ফলো করে, রিয়াল গ্যাস দেখা যায় এরকম বা এরকম হয় আর কি, ঠিক আছে, একটু ডেভিয়েট করে। অনেক সময় বের করতে বলে যে একটা গ্যাস, রিয়াল গ্যাস কতটুকু ডেভিয়েট করছে। তো ধরো জেড এর ভ্যালু আসলো 1.056, বাট আইডিয়াল গ্যাসে জেড এর ভ্যালু কত হওয়ার কথা? 1, তাহলে ডেভিয়েশনের অ্যামাউন্টটা হচ্ছে 0.056। ক্লিয়ার? এইগুলো বের করতে বলতে পারে, বাট এগুলো খুবই মাইনর টপিক, অত ইম্পর্টেন্ট না আর কি, সো এর জন্য বেশি ইম্পর্টেন্স দিয়ে দেখাচ্ছি না।
আর এরপর এই চ্যাপ্টারে তোমাদের বই থেকে বেশ কিছু জিনিস পড়তে হবে নিজেদের। সো এগুলো একটু নিজে লিখে রাখো, যেগুলো তুমি বই থেকে খুব ভালো মতো রিডিং পড়বে। এগুলো থেকে এমসিকিউ আসে, কোনো রিটেন বা ইয়ে আসে না। যে নাইট্রোজেন ফিক্সেশন, আচ্ছা নাইট্রোজেন ফিক্সেশন রিটেনেও আসে, জাস্ট কয়েকটা রিয়াকশন আছে, সেগুলো বইয়ে দেওয়া আছে, ওইখান থেকে পড়বা নাইট্রোজেন ফিক্সেশন। আর এরপর তুমি গ্যাস সিলিন্ডারাইজেশন এই জিনিসটা পড়বা, রিডিং পড়বা আর কি, যে কীভাবে কী করা হয়। অনেক সময় ছোটোখাটো এমসিকিউ আসে এগুলো থেকে। গ্যাস সিলিন্ডারাইজেশন এখানে এইটা খুব ইম্পর্টেন্ট, নাইট্রোজেন ফিক্সেশন। আর এরপর ইন্ডাস্ট্রিয়াল গ্যাস পলিউটেন্টস কারা কারা আছে সেগুলোর নাম দেওয়া আছে বইতে, সেগুলো একটু রিডিং পড়বা। অ্যাগেইন এগুলো জাস্ট রিডিং পড়ার জন্য, সো খুব বেশি এফোর্ট দেওয়ার দরকার নেই। অ্যান্ড এয়ার পলিউশন এগুলো বইতে দেখবে এক একটা হেডিং দিয়ে এগুলো লেখা আছে, যে কি কি টাইপের তোমার পলিউটেন্ট আছে, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড এটসেট্রা। এখানে ইন্ডাস্ট্রিয়াল গ্যাস পলিউটেন্টের আন্ডারে দেখবা বইতে PAN, পার অক্সি অ্যাসিটাইল নাইট্রেট, এটার ফর্মুলা দেওয়া আছে, এইটা বই থেকে মুখস্থ করবা। এরকম একটা ফর্মুলা আছে, এটাকে পার অক্সি অ্যাসিটাইল নাইট্রেট বলে। এটা একটা তোমার পলিউটেন্ট আর কি। এটার জন্য ফটোকেমিক্যাল স্মোক ক্রিয়েট হয়। ফটোকেমিক্যাল স্মোক, নট স্মোক, স্মোক হচ্ছে স্মোক প্লাস ফগ। সো এইগুলো একটু রিডিং পড়বা বই থেকে। দেন বই থেকে তুমি এরপর এই জিনিসটাও রিডিং পড়বা, গ্রিন হাউস গ্যাস কারা আর গ্রিন হাউস ইফেক্ট কি, বইতে হেডিং দিয়ে একটা আর্টিকেল আছে, এগুলো পড়বা। এখানে আমি একটা জিনিস দেখাবো, যে গ্রিন হাউস গ্যাসের মধ্যে যে অনেক আলোচিত একটা আছে, সেটা হচ্ছে CFC গ্যাস। এই CFC গ্যাসের কিভাবে বের করে, মানে নাম্বার কিভাবে বের করে, সেটা একটু শিখাই দেই। সো একটা CFC গ্যাস, সেটার নাম বের করার ওয়ে হচ্ছে, ধরো তোমাকে বলা হলো যে CFCl3, এটার CFC ভার্সন কত। CFCl3 একটা গ্যাস, কার্বন, ফ্লোরিন একটা, আর 3টা ক্লোরিন, এটাকে CFC11 বলে। কেন CFC11 বলে, এই নাম্বারিংটা আমরা কিভাবে করব। আর CFC ফুল ফর্ম তো আই হোপ জানো, ক্লোরোফ্লোরোকার্বন। আর যখন ওইখানে আবার হাইড্রোজেনও থাকে তখন সেটাকে HCFC বলে, হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন। সো এখানে এই CFC নাম্বারিংটা কিভাবে করতে হয়, সো একটা ফর্মুলা আছে এরকম, যে এই নাম্বারটা হচ্ছে তোমার এইখানে কার্বন যেই কটা থাকবে সেটা থেকে 1 মাইনাস করবা, এখানে হাইড্রোজেন যেই কটা থাকবে সেটার সাথে 1 প্লাস করবা, আর এখানে ফ্লোরিন যেই কটা থাকবে সেই নাম্বারটা লিখবা। এটাই হচ্ছে তোমার নাম্বার। যেমন এখানে যদি এক্সাম্পল দিয়ে দেখাই, কার্বন হচ্ছে একটা আছে, সো 1 - 1, আর এগুলো হচ্ছে একটা ডিজিট, এগুলো কিন্তু প্রোডাক্ট না, এক একটা ডিজিট 3 ডিজিটের হয় আর কি। এটা একটা ডিজিট, H+1 হচ্ছে, এখানে হাইড্রোজেন নাই, সো 0+1, এখানে ফ্লোরিন আছে একটা, সো 1 জাস্ট। ফ্লোরিনেরটা নিয়ে আমাদের কোনো কাজ নেই। সো এখানে নাম্বারটা কি আসতেছে, 011। সো এর জন্য এই গ্যাসটাকে আমরা বলি CFC11। ক্লিয়ার? সিমিলারলি তুমি এটা বের করতে পারো, CHF2Cl। সো এখানে কার্বন আছে কয়টা, C-1, দ্যাট ইজ 1 - 1, 0। হাইড্রোজেন কয়টা আছে, একটা, 1+1, আর এটা কিন্তু HCFC গ্যাস, কারণ এখানে হাইড্রোজেন আছে, 1+1, দ্যাট ইজ 2। আর এখানে ফ্লোরিন আছে কয়টা, 2টা। সো এটাকে আমরা কি বলবো, HCFC22। যদি এই ডিজিটটা সিগনিফিকেন্ট কিছু আসতো, ধরো এই ডিজিটটা যদি 1 আসতো, তাহলে আমরা 122 বলতাম। ক্লিয়ার? সো এইভাবে আমরা CFC গ্যাসের নাম্বারিং করি। সো এখানেও অবশ্যই তোমার এই গ্রিন হাউস গ্যাস, এটার ইফেক্ট, এটা রিলেটেড যা যা আছে, দেন CFC গ্যাসের হার্মফুল সাইডস, এগুলো একটু রিডিং পড়বা। এগুলো খুবই কম আসে, আবারও বলতেছি, জাস্ট হালকা একটু রিডিং পড়বা, যাতে তোমার অ্যাটলিস্ট আইডিয়া থাকে যে এখানে কী হচ্ছে বা কোনটা কী। আর এরপর অ্যাসিড রেইন নিয়ে পড়বা বই থেকে। অ্যাসিড রেইন কেন হয়, অ্যাটমসফিয়ারে যে সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, ডাইনাইট্রোজেন পেন্টাঅক্সাইড থাকে, সেগুলো ওই যে
বৃষ্টির পানির সাথে রিঅ্যাক্ট করে অ্যাসিড বানায়, নাইট্রিক অ্যাসিড, তারপর নাইট্রাস অ্যাসিড, তারপর হচ্ছে সালফিউরিক অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড ইটসেট্রা। তো এর জন্য অ্যাসিড রেইন হয়। সো এইটার উপরও বইতে একটা আর্টিকেল আছে, জাস্ট একটু এমসিকিউর জন্য রিডিং পড়ে নেবা, অ্যান্ড এটার হার্মফুল সাইড কী কী এগুলো একটু জেনে নেবা। আর এরপর বইতে রিডিং পড়ার জন্য আরও আছে হচ্ছে সফট ওয়াটার রিলেটেড কিছু থিওরি আছে, মানে কিছু কথা আছে যে সফট ওয়াটারের সোর্স কী কী, আমরা কোথা থেকে ড্রিঙ্কিং ওয়াটার পাই, আর সারফেস ওয়াটার কি কি জিনিসের উপর বেস করে পিওর ইমপিওর ইটসেট্রা বলা হয়, সেগুলো একটু দেখতে হবে। সারফেস ওয়াটার পিওরিটি ক্রাইটেরিয়া এটা পড়বা, যে পানির বিওডি, সিওডি ইটসেট্রা যে টার্ম আছে তোমরা হয়তো ফ্যামিলিয়ার, বিওডি বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, কার্বন অক্সিজেন ডিমান্ড, ডিজলভড অক্সিজেন ডিও ইটসেট্রা। সো এই জিনিসগুলো একটু বই থেকে পড়ে নিবা, যেগুলোর ডেফিনেশন কি, বাট এগুলো রিলেটেড ম্যাথ আসে না, ঠিক আছে। আর এগুলোর সেফ লেভেল কত, পানিতে বিওডি লেভেল কত হইলে ওই পানিটা মোটামুটি সেফ, কোনো যে কোনো ওয়াটার রিলিফ করে এরকম যে কোনো ফিশ বা প্ল্যান্টের জন্য এটা সেফ লেভেলটা কত, এগুলো একটু দেখবা। তারপর সিওডি কি এটাও দেখবা ডেফিনেশন। আর বইতে দেখবা যে এগুলো রিলেটেড কিছু ছোটোখাটো দেওয়া আছে, রিয়াকশন বা ম্যাথের আইডিয়া দেওয়া আছে, ওইগুলো স্কিপ করি, এগুলো দরকার নেই, এগুলো আসে না। তারপর এখানে আরও একটা আছে টিডিএস, টোটাল ডিজলভ সলিড। তুমি বইটা একটু পড়বা, এখানে বেশ কিছু ফুল ফর্মও শিখতে পারবা, এগুলো এমসিকিউতে দেয়। টিডিএস হচ্ছে টোটাল ডিজলভ সলিড। আর এরপর আছে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টের জন্য ওয়াটার কিভাবে পলিউট হয়, এটার কনসিকুয়েন্স হিসেবে কিভাবে ওয়াটার পলিউশন হয়, এটাও রিডিং পড়ো। যে ইন্ডাস্ট্রি থেকে যে ডিটারজেন্ট, ফার্টিলাইজার, পেস্টিসাইড, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, অয়েল এগুলো যে নদীতে পড়ে বা পুকুরে পড়ে, তখন অ্যাকচুয়ালি দেখা যায় ওয়াটার পলিউটেড হয়, ঠিক আছে। সো এটা একটু পড়বা, জাস্ট একবার রিডিং পড়ে নিও। এখানে একটা টার্ম পাবা ইটিপি, ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট। ওইটা দিয়ে পানিকে তোমার করা যায়, মানে ওইটা দিয়ে অ্যাকচুয়ালি এই ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টটাকে করা যায়, মানে প্রপারলি করা যায়, ডিসকার্ড করা যায়, যাতে আমাদের ওয়াটারটা পলিউট না হয়, ওকে। আর এরপর ওয়াটার পলিউশন রিলেটেড আরও কয়েকটা জিনিস আছে। আর্সেনিকের জন্য ওয়াটার কীভাবে পলিউট হয়, এটা তোমাদের জানার কথা। সো এটাও একটু একবার রিভাইজ দিয়ে নিও। এই তো। আর আরেকটা হচ্ছে যে আমাদের ফুড চেইনে যদি আর্সেনিক, ক্রোমিয়াম, লিড, ক্যাডমিয়াম এগুলো যদি আমাদের খাবারের ভিতরে ঢুকে, যেমন পলিউটেড ওয়াটার দিয়ে বা পলিউটেড সয়েলে যে ক্রপটা গ্রো করবে সেটার ওই ফুডটাও পলিউটেড থাকবে। আর এগুলো যদি আমাদের বডিতে যায়, আমাদের বডিতে অনেক অ্যাডভার্স ইফেক্ট দেখা যাবে, স্কিন ডিজিজ, ক্যান্সার ইটসেট্রা। সো এইগুলো এখান থেকে একটু রিডিং পড়বা, ঠিক আছে। জাস্ট একটু রিডিং পড়বা যে কি কি মেটাল আমাদের জন্য ক্ষতিকর, কোনটা কি ক্ষতি করে ইটসেট্রা, ওকে। সো এই চ্যাপ্টারে একটা জিনিস আমাদের বাকি থাকলো, সেটা হচ্ছে এখানে অ্যাসিড বেস রিলেটেড একটা ছোট থিওরি আছে, 3টা থিওরি আছে। এটা এটা এখনই দেখাই দিই, খুবই ইজি। যে অ্যাসিড বেস রিলেটেড 3টা থিওরি আছে, যে কারা অ্যাসিড বেস। ফার্স্ট থিওরি হচ্ছে অ্যারেনিয়াস থিওরি, এটা আমরা অলরেডি জানি। অ্যারেনিয়াস থিওরি বলে যে অ্যাসিড হচ্ছে যারা অ্যাকুয়াস অবস্থায় H+ আয়ন প্রডিউস করে, এটা তুমিও জানো, অ্যাকুয়াস অবস্থায় H+ আয়ন প্রডিউস করে। আর বেস হচ্ছে যারা অ্যাকুয়াস অবস্থায় OH- প্রডিউস করে। এটাই হচ্ছে অ্যারেনিয়াস থিওরি। অ্যান্ড এখান থেকে ট্রাস্ট মি কোনো ধরনের ম্যাথ নাই, জাস্ট এই আইডিয়াটাই, অ্যারেনিয়াসের অ্যাসিড কারা আর বেস কারা। পরীক্ষা এটাই আসে যে অ্যারেনিয়াস থিওরিতে অ্যাসিড বলতে কাকে বোঝায়। দেন সেকেন্ড আরেকটা থিওরি আছে, সেটা হচ্ছে তোমার ব্রনস্টেড-লাউরির থিওরি। ব্রনস্টেড-লাউরি বানানটা মেবি এরকম, এই টাইপের। ব্রনস্টেড-লাউরি বলছে যে এদেরকে অ্যাসিড বলবো না, আমরা বলবো যেই
যেই কম্পাউন্ডরা H প্লাস ছেড়ে দেয় তারাই অ্যাসিড, আর যেই কম্পাউন্ডরা H প্লাস রিসিভ করে তারাই বেস। যেমন একটা এক্সাম্পল দেখাই, HSO4 মাইনাস প্লাস H প্লাস, এখান থেকে আমরা পাই H2SO4। সো এখানে H প্লাস রিসিভ করতেছে কে, দেখো তো কে H প্লাসকে অ্যাড করলো, এটা। সো এটা একটা কি বেস, এটা কি একটা অ্যাসিড। আরেকটা পার্সপেক্টিভ থেকে যদি দেখি, ধরো এই ইকুয়েশনটায় SO4 2 মাইনাস প্লাস H প্লাস HSO4 মাইনাস, এখানে H প্লাসটা রিসিভ করলো কে, SO4 2 মাইনাস। সো এইখানে একটা বেস ও এখানে একটা অ্যাসিড। মানে এটা ডিপেন্ড করে যে একটা রিয়াকশনে কে H প্লাস ছাড়তেছে, কে H প্লাস নিচ্ছে। মানে কে H প্লাস ছাড়তে পারবে আর কে H প্লাস নিতে পারবে। সো যে নিবে সে হচ্ছে বেস, আর যে ছাড়বে সে হচ্ছে অ্যাসিড। দেখো এই যে H2SO4 কিন্তু একটা H প্লাস ছেড়ে দিয়ে HSO4 বানাইতে পারে, আবার এখানেও HSO4 একটা H প্লাস ছেড়ে দিয়ে SO4 2 মাইনাস বানাইতে পারে। আর এই টাইপের অ্যাসিড বেসকে আমরা বলি কনজুগেট অ্যাসিড বেস। ক্লিয়ার? এই লজিকে ওয়াটারকেও অ্যাসিড বলা যায়, যে H2O অ্যাসিড না বেস বলা যায়। H2O প্লাস H প্লাস, ওখান থেকে হাইড্রোনিয়াম আয়ন প্রডিউস হয়। সো এখানে এইটা হচ্ছে একটা অ্যাসিড, এটা হচ্ছে একটা বেস। তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য কনজুগেট বেস অফ H3O প্লাস, তুমি বলবা ওয়াটার। তোমাকে কেউ যদি বলে হোয়াট ইজ দ্য কনজুগেট অ্যাসিড অফ H2O, তুমি বলবা H3O প্লাস। মানে কনজুগেট অ্যাসিড বের করার জন্য, একটা বেসের কনজুগেট অ্যাসিড বের করার জন্য তুমি সেই বেসটার সাথে একটা H অ্যাড করে দিবা, তাহলে তুমি তার কনজুগেট অ্যাসিড পাবা। আবার একটা অ্যাসিড থেকে একটা H যদি মাইনাস করে দাও, তাহলে তুমি তার কনজুগেট বেস পেয়ে যাবে। ক্লিয়ার? আর দেন আজকে লাস্ট জিনিস, সেটা হচ্ছে লিউইস থিওরি। লিউইস বলছে অ্যাসিড হচ্ছে তারা যারা লোন পেয়ার, যারা ইলেকট্রন, লোন পেয়ার ইলেকট্রন, যারা লোন পেয়ার, এলপি হচ্ছে লোন পেয়ার, যারা লোন পেয়ার ইলেকট্রন রিসিভ করতে পারে, লোন পেয়ার ইলেকট্রন রিসিভ করতে পারে তারাই হচ্ছে অ্যাসিড। আর যারা লোন পেয়ার ইলেকট্রন ডোনেট করতে পারে তারাই হচ্ছে বেস। এক্সাম্পল NH3, এটাতে লোন পেয়ার থাকে, তারা এই লোন পেয়ারটা ডোনেট করতে পারে আরেকজনকে। মানে সোজা কথা, যাদের এক্সট্রা লোন পেয়ার থাকে তারাই হচ্ছে বেস। আর যাদের ইলেকট্রন অনেক শর্ট থাকে, লাইক BF3, ওর ইলেকট্রন থাকার কথা ছিল হচ্ছে টোটাল 8টা, বাট দেখা গেছে এখানে ওর 6টা আছে। মানে এখানে বোরনের সাথে এই যে ফ্লোরিন 3টা, টোটাল 1 2 3 4 5 6, অক্টেট রুল তো ফলো করেই নেই, ওর আরও ইলেকট্রন শর্ট আছে। সো ও হচ্ছে অ্যাসিড। মানে ও আরেকজনের কাছ থেকে ইলেকট্রন রিসিভ করতে পারবে, আর ওর কাছে এক্সেস আছে, সো ও আরেকজনকে ইলেকট্রন ডোনেট করতে পারবে। সো এখানে লেখা রাখো, বেস হচ্ছে যাদের এক্সেস লোন পেয়ার ইলেকট্রন থাকবে বাইরে, আর যাদের ইলেকট্রন শর্ট থাকবে, শর্টেজ অফ লোন পেয়ার ইলেকট্রন, তারাই হচ্ছে অ্যাসিড। ওকে, সো এই হচ্ছে এই পুরা চ্যাপ্টার। তোমাদের এই পুরা চ্যাপ্টার পড়তে হবে কিভাবে আমি বলি। তোমরা এটার সব সলভড এক্সাম্পল করবা, সবগুলাই। এটা তোমাকে ফিজিক্সও একটা প্লাস পয়েন্ট দিবে, ওইখানে এই ম্যাথগুলো আছে, সো তখন তুমি স্কিপ করতে পারবা। আর এইখানে তুমি সব ওই যে নিজে করো টাইপের যে ম্যাথ আছে, স্টুডেন্ট অ্যাক্টিভিটি যেগুলো আছে, মানে যেগুলো সলিউশন নাই, সেগুলোও করবা। ম্যাথগুলো খুবই ছোট, সো খুব বেশি টাইম লাগবে না। সো এইগুলো করবা মেইনলি। আর এই যে যেই জিনিসগুলো রিডিং পড়তে বলছি এখানে, যে আগে বললাম বইতে আছে, ওইগুলো লাস্টের দিকে আছে, সো ওইগুলো রিডিং পড়বা মেইনলি, ওই জিনিসগুলো রিডিং। আর তোমার বই থেকে এই সলভড এক্সাম্পল, স্টুডেন্ট অ্যাক্টিভিটি, এগুলো পড়বা। আর আমি সব টাইপের ম্যাথই এখানে দেখাই দিছি। ওকে, সো আজকে এই পর্যন্তই।